জানাবো কাদের আমাকে শারীরিক হেনস্থা করেন, গালাগাল করেন নানক। রিমান্ডে জানালেন পলক। বিশ্বমঞ্চে ছাত্র বিপ্লবের 3 সমন্বয়ককে পরিচয় করিয়ে দিয়ে মাহফুজ আলমকে আন্দোলনের মাস্টারমাইন্ড বললেন ডক্টর ইউনূস। যে 5 নেতার কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বললেন সালমান এফ রহমান। আরও জানাবো সেনাপ্রধানের বক্তব্য নিয়ে কি বললেন জয়। এবং সর্বশেষ জানাবো সংস্কার ও ষড়যন্ত্র এখনো সমান্তরালেই। কাদের আমাকে শারীরিক হেনস্থা করেন, গালাগাল করেন নানক। রিমান্ডে জানালেন পলক। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক আমাকে গালিগালাজ করেছেন। ওবায়দুল কাদের আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। ডিবি কার্যালয়ের রিমান্ডে এসব তথ্য জানিয়েছেন তিনি। জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অনেকেই নানা অভিযোগ তুলেছেন। ডিবি হেফাজতে সেসব অভিযোগ অস্বীকার করে পলক বলেন, ছাত্র জনতার আন্দোলনে অবস্থা বেগতিক দেখে আমি পদত্যাগ করতে চেয়েছিলাম, তবে শেখ হাসিনা সহ অন্য নেতারা আমাকে পদত্যাগ করতে দেননি। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক আমাকে গালিগালাজ করেছেন। উনি বলেছেন, এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের ওপর চাপ বাড়বে। এছাড়া ওবায়দুল কাদের আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে আমাকে অপমান করা হলেও সাবেক প্রধানমন্ত্রী কোনো ভূমিকা নেননি। উল্টো আমার অবস্থান ছিল নানক কাদেরদের পক্ষেই। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনা এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন বললেন আনিসুল হক। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি শেখ হাসিনাকে আইনগত বিষয়ে অনেক কথা বলতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন আর অন্য কান দিয়ে বের করে দিতেন। ডিবি কার্যালয়ের রিমান্ডে এসব তথ্য জানিয়েছেন তিনি। ডিবি কর্মকর্তাদের কাছে নিজেকে নির্দোষ দাবি করেন সাবেক আইনমন্ত্রী। তিনি বলেন, সবকিছুর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য দায়ী। আমি তাকে মাঝে মধ্যেই আইনগত বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দিতাম, কিন্তু তিনি এক কান দিয়ে শুনতেন, অন্য কান দিয়ে বের করে দিতেন। তিনি সবসময় ছিলেন নিজের সিদ্ধান্তে অটল। জিজ্ঞাসাবাদে তদন্ত কর্মকর্তা আনিসুল হককে প্রশ্ন করেন, 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছে, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে সাবেক আইনমন্ত্রী বলেন, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং একগুঁয়েমির কারণে। ডিবি কর্মকর্তার প্রশ্ন ছিল, প্রধানমন্ত্রী যেহেতু রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন। এটা দেখিয়ে তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনা বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। ডিবি কর্মকর্তা প্রশ্ন ছুড়ে বলেন, আপনারা যারা উপদেষ্টা, মন্ত্রী পরিষদ সদস্য ও নেতা ছিলেন, তারা শেখ হাসিনাকে বোঝাতে পারেননি। আপনারা যদি সবাই শেখ হাসিনাকে সঠিক বার্তা দিতেন তাহলে তিনি নিশ্চয়ই বুঝতেন। তারপরও আপনাদের কথা না শুনলে আপনারা কয়েকজন পদত্যাগ করতেন। আনিসুল হক বলেন, আপনারা জানেন না শেখ হাসিনা কত বড় একরোখা মানুষ। তখন ডিবির প্রশ্ন, আপনারা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেননি, নিজেদের বিবেকের কাছে কি দায় এড়াতে পারবেন? এ সময় তিনি না সূচক জবাব দেন। যে 5 নেতার কারণে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বললেন সালমান এফ রহমান। আওয়ামী লীগের 5 নেতার কারণে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তারের পর রিমান্ডে এই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। কিন্তু কারা সেই 5 নেতা আর কিভাবেই বা তারা শেখ হাসিনা সরকারের এই পরিস্থিতিতে ফেললেন? ডিবি সূত্র জানায়, ওই 5 নেতা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
মোহাম্মদ আলী আরাফাত। আর এই পরিণতির জন্য শেখ হাসিনাকে দায়ী করতে ছাড়েননি সালমান এফ রহমান। ডিবিকে সালমান এফ রহমান জানিয়েছেন, ওই 5 নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে। তিনি বলেন, আমি ব্যবসায়ী, তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। সেসব বৈঠকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিতেন। সেই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু উনি পাত্তা দিতেন না। এমনকি রুদ্ধদ্বার বৈঠকগুলোতে আমাকে রাখতেন না। কারফিউ ঘোষণার দিন ওবায়দুল কাদেরের দেখা মাত্র গুলির নির্দেশ বিষয়ে প্রশ্ন করা হলে সাবেক প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। উনি কেন এ ধরনের কথা বলেছেন সেটার ব্যাখ্যা তিনি দিতে পারবেন। এটা আমাদের দলের সিদ্ধান্ত ছিল না বলেও জানান সালমান এফ রহমান। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে কি বলছেন জয়? বাংলাদেশে আগামী 1.5 বছরের মধ্যে নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধান যে মন্তব্য করেছেন তাতে সন্তোষ প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সন্তোষ প্রকাশ করে জয় বলেন, তার দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কার্যকর কোনো সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। নির্বাচন আয়োজনের সময় আরও আগেই প্রত্যাশিত ছিল। খবর বিবিসির। রক্তক্ষয়ী ছাত্র বিক্ষোভের সময় শেখ হাসিনাকে রক্ষায় পদক্ষেপ নিতে জেনারেল ওয়াকারুজ্জামান অস্বীকৃতি জানানোর পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সোমবার রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের 1.5 বছরের মধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে পরিস্থিতি যাই হোক না কেন তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবেন। ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেষ পর্যন্ত আমরা একটা সময়সীমা পেয়েছি, এতে আমি খুশি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি অসাংবিধানিক, অনির্বাচিত সরকার দেশে নানা সংস্কারের কথা বলছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলবে। তিনি বাংলাদেশের সেনা অভ্যুত্থানের অতীত কিছু উদাহরণও তুলে ধরেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনী অকার্যকর হয়ে পড়লে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে। সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য সংস্কার বা নির্বাচন করা অসম্ভব। এটা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে যে তারা আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করবে নাকি তাদের মতো করে নির্বাচন আয়োজন করবে। গত মাসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ দাবি করেছিলেন যে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হবেন এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে চায়। বাংলাদেশের গণ আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করছে শিক্ষার্থীরা। শেখ হাসিনা দেশে ফিরবেন কিনা মঙ্গলবার জানতে চাওয়া হলে সজীব ওয়াজেদ বলেছেন, এটা তার সিদ্ধান্ত। এই মুহূর্তে আমি আমার দলের লোকজনকে নিরাপদে রাখতে চাই। ইউনূস সরকার তাদের ওপর যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটাকে আমি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।